বিসমিল্লাহ। আহ একটা জিনিস গতকালকে গিয়ে আমি একটু পিছপা হয়েছে, সেটা একটু ওভারশিওর হওয়ার জন্য গতকালকে। তো ওইটা ফাইনালি ডান। এই প্রশ্নটা এর আগেও পাইছি, তোমাদের এখন বলে দিই যে হেপারিনের ফলে এক ধরনের প্রবলেম হয়। হেপারিন দেওয়া হলে হেপারিন মানে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে হেপারিন, তারপরে লো মলিকুলার একটা একটা আনফ্র্যাকশনেটেড আর একটা হলো লো মলিকুলার। দুইটা দুইটা টাইপের হেপারিন হয় আর কি। হ্যাঁ, ২ টাইপ না, মানে ২ টা ধাপের হেপারিন পাওয়া যায়। তো ইনিশিয়ালি আমরা হেপারিন নামেই চিনি। তারপরে আর এগুলা এরপরে লো মলিকুলার ওয়েট হেপারিন হিসেবে ডাল্টিপারিন, এনোক্সিপারিন, টিনজাপারিন, ফন্ডাপারিন এগুলো দেওয়া হয়। এবং এটাও বলছিলাম যে হেপারিন বিশেষ করে আনফ্র্যাকশনেটেড, যেটা আনফ্র্যাকশনেটেড আগে অবশ্যই আমরা কি চেক করব? পিটিটি। মাস্ট পিটিটি চেক করতে হয়। এটা আমরা বলেছিলাম গতকালকে। আর লো মলিকুলারের এই ধরনের পিটিটি চেক করার প্রয়োজন পড়ে না। এটাও আমি বলেছিলাম। আর গতকাল একটা জিনিস যেটা বলেছিলাম যে সাধারণত হেপারিন দেয়ার ফলে হেপারিন সোডিয়াম দেওয়ার ফলে অথবা বা লো মলিকুলার ওয়েট হেপারিন এই দুইটা দেওয়ার ফলে একটা কমপ্লিকেশন অ্যারাইজ করে, যেটার নাম হলো হিট বা হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা মানেটা কি? শর্ট করে একটু লিখে রাখতে পারো যদি চাও। মানেটা হলো হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া, এর মানে হলো যে হেপারিন দেয়ার পরে আমাদের প্লাটিলেট কাউন্ট কমবে। ইটস ট্রু। অ্যান্টি কোয়াগুলেন্ট মানে এটা কোয়াগুলেশন টাকে একটু স্লো করে দেয়, মানে ডিলে করে দেয়। এটা তো আমরা গতকালকে বলছি, তাই না? এই হেপারিন দেয়ার ফলে তোমার কি হয়? এই প্লাটিলেট কাউন্ট কমে যায়। হেপারিন দেয়ার ফলে প্লাটিলেট কাউন্ট যদি 50% বা তার বেশি, আই রিপিট, এটা আনফ্র্যাকশনেটেড হোক, LMWHS হোক, ম্যাটার না। হেপারিন দেওয়ার পর প্লাটিলেট কাউন্ট যদি 50% বা তার বেশি কমে যায়, তখন এটাকে হিট বা হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া বলে। আমি কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আরেকটু একটু বলবেন? আবার বলি, হেপারিন মানে আনফ্র্যাকশনেটেড হোক, LMWHS হোক, যেই টাইপেরই হোক না কেন, এই ড্রাগগুলা দিলে একটা কমপ্লিকেশন হয় এই ড্রাগের, সেটাকে বলা হয় হিট বা হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা এটা হয় হলো যে এই এটা হলে কি হয়? এটা হলে হয় কি? এই ড্রাগটা যখন দেয়া হয় তখন কই দাঁড়াও, আমরা পেজ নাম্বার 197 রায়হান অ্যান্টিকোয়াগুলেন্ট পড়াচ্ছিলাম আর কি। তো বলছিলাম যে আনফ্র্যাকশনেটেড বা লো মলিকুলার এটা এইভাবেই পড়ো, কিন্তু আনফ্র্যাকশনেটেড মিন্স হেপারিন সোডিয়াম, আর লো মলিকুলার ওয়েট হেপারিন মিন্স ডাল্টিপারিন, এনোক্সাপারিন, সকল পারিন মানে টিনজাপারিন, ফান্ডাপারিন এইভাবে। তো এটা মনে রাখা ইজি, কারণ হেপারিন সোডিয়াম আছেই একটা আনফ্র্যাকশনেটেড, আর বাকি সবগুলা LMWHS। বলেছিলাম যে যে এই এই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলা দিলে তোমার কি হয়? একটা প্রবলেম হয়, সেটাকে বলা হয় হিট বা হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা হয় হলো যে হেপারিন দেয়ার পর প্লাটিলেট কাউন্ট কমে যায়। প্লাটিলেট কাউন্ট যদি 50% বা তার বেশি কমে, আই রিপিট, হেপারিন দেওয়ার পর প্লাটিলেট কাউন্ট যদি 50% বা তার বেশি কমে যায়, তখন এটাকে হিট বলা হয়, হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া। এবং এটা একটু প্রবলেমেটিক। এটা দিলে তোমার তোমার উইক পয়েন্ট বলতে মুখের মাড়ি, জিহ্বা, তারপরে জিআই ব্লিডিং, কাশির সাথে ব্লিডিং চলে আসে, এরকম হয়। আমরা গতকালকে বলছিলাম যে এই ধরনের ওষুধ খাইতেছে, ব্ল্যাক টেরি স্টুল এরকম দেখায়, কোশ্চেনে থাকে। এর মানে হলো অবশ্যই ডোজ কমায় দিতে হবে এবং স্টপ করে দিতে হবে। অন্য অল্টারনেটিভ মেডিসিন দিতে হয় আর কি। তো যেটা বলতে চাচ্ছি যে এখন কথা হলো
এখন কি পেশেন্টের তাইলে আমরা কি করব? এই ব্লাড থিনার হিসেবে আমরা কি ধরনের প্রিকশন নিতে পারি? হিট হয়ে গেলে অবশ্যই কিন্তু আমাদের LMWHS হোক, হেপারিন হোক, ২ টাই বন্ধ করে অল্টারনেট হিসেবে তোমার কি বলে? বিকল্প যে নন হেপারিন অ্যান্টিকোয়াগুল্যান্ট যেটা, এগুলা ব্যবহার করা হয়। লাইক ওয়ারফারিন। ঠিক আছে? তারপরে জাবান, ফ্যাক্টর 10A ইনহিবিটরস। একটু পরেই এটা আমরা তো পাবো। ওরাল। হ্যাঁ, ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট বলতেছি। তারপরে আরগাট্রাবান এগুলা। বুঝছো? এই ধরনের ইয়েগুলো ব্যবহার করে। বিশেষ করে কোয়েশ্চেনে দেখছি ওয়ারফারিন বা জাবান, ফ্যাক্টর 10A ইনহিবিটরস। একটু পরেই আমরা স্লাইডে দেখবো আরকি। একটু জাস্ট শুনো। এখন এই হেপারিন বা LMWHS এগুলো বাদ দিয়ে জাবান, তারপরে তোমার ফ্যাক্টর এই যে কি বলে ওয়ারফারিন এগুলা ব্যবহার করা হয়। চেঞ্জ করে দেওয়া হয় হেপারিনের যেগুলো। ঠিক আছে? এটাই গতকালকে বলতে চাচ্ছিলাম। আর কোনোভাবেই এই এরকম যদি তোমার হিট হয় কোনোভাবেই হেপারিন ফ্লাশ, হেপারিন কন্টেইনিং কিছুই দেয়া যাবে না। আর আমরা অলরেডি জানি যে এই যে ডালটিপারিন, ইনোক্সাপারিন, টিনজাপারিন, ফন্ডাপারিন এক্স এগুলোর ভিতরে কিন্তু একটু বাতাস থাকে। এই বাতাস কিন্তু বের করা যাবে না। এটা তো জানো নাকি? এই এগুলোর ভিতরে বাতাস থাকে কিন্তু ওই যে সিরিঞ্জগুলো আসে হসপিটালে এগুলোর ভিতরে যে একটু বাতাস থাকে না, এই বাতাস কিন্তু কোনোভাবেই বের করা যাবে না। এটার উপর দিয়ে কোশ্চেন আসে বাতাস কি করবে? ভাই আমি তো বের করেই দেই। না, নিয়ম হলো যে বের করা যাবে না। এই বাতাস বের করা যাবে না। এই সিরিঞ্জের ভিতরে যে বাতাস থাকে এটা অবশ্যই কি বলে বাতাস বের করার কোনো প্রয়োজন নাই। কোন সিরিঞ্জ? এই যে দেখো, এই যে গ্লেক্সেন আছে না? এটার ভিতরে একটু বাতাস থাকে ভাই না? আমি তো বাতাস বের করে দেই। না, বাতাস বের করা যাবে না। বাতাস বের করলে হয় কি আমি তোমাকে বলি বিষয়টা বুঝো। সিরিঞ্জে তো যে বাতাস বের করে দিছি। আচ্ছা, দিছো এটা সমস্যা নাই। বাট এরপরে দিও না। কোশ্চেনে এটা আসে। কেন কেন দিবা না? দেখো তুমি যদি বাতাসটা বের করে ফেলো, এই নিডেলটা তো এই নিডেলের ভিতরে যে হেপারিনটা থাকে এটা তো তুমি কিভাবে বের করবা? আর যদি বাতাসটা থাকে এই বাতাসটা নিডেলের ভিতরে যতটুকু হেপারিন থাকে অতটুকু পর্যন্ত বের করে দেয়। বুঝতে পারছি? বুঝছো আমার কথাটা? না ভাইয়া। বুঝো নাই? আবার বলি, এখানে দেখো এখানে একটু বাতাস থাকে, হ্যাঁ? এই বাতাসটা যখন তুমি বের করে দাও, তখন কি শুধুই মেডিসিন না? তুমি যদি মেডিসিন তুমি যদি বাতাস ছাড়া যদি পুরোটা মেডিসিন দাও, 100% মেডিসিনটা যাবে না। কেন যাবে না? কিছু আচ্ছা ফ্লাশ দাও না? এই যে ক্যানোলা ফ্লাশ দাও না? ক্যানোলা ফ্লাশের সময় একটু এয়ার সিরিঞ্জের ভিতরে রাখো কেন? যাতে ওই যে বিভিন্ন মেডিকেশন দেওয়ার সময় টোটাল মেডিকেশনটা যেন মানে নিডেলটা ক্রস করে মেডিসিনটা চলে যায়। আমার না কথা ভাই কি যে তৌকির বাটারফ্লাই বুঝতেছো? যখন ইনজেকশন দেই। রাইট, বাটারফ্লাই রাইট, এক্সাক্টলি। ভালো একটা কথা বলছো, বাটারফ্লাই। বাটারফ্লাই ইনজেকশনে কেন একটু এয়ার দিয়ে দিয়ে দিতে হয়? যাতে ওই যে পাইপের ভিতরে পর্যন্ত যে মেডিসিনটা আছে এটা পর্যন্ত চলে যায়। ঠিক একই রকম ভাবে এখানে যে এয়ারটা থাকে এই এয়ারটা যদি তুমি বের করে ফেলো তাইলে কিছু মেডিসিন ওই নিডেলের ভিতরে থেকে যায়। বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝছি। জি, এই জন্যই মানে এই বাতাসটা বের করতে হয় না। নেক্সট টাইম প্র্যাকটিসের সময় মাথায় রাখো। এটাও কোশ্চেন হয়। আহ এরপর আসি হলো ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট বলতে আমাদের এই যে ওয়ারফারিন, এটার ট্রেড নেম হিসেবে কুমারিন ব্যবহৃত হয়, হ্যাঁ? আর আমি আরেকটা জিনিস চান্সে বলে দেই এখানে, হেপারিনের অ্যান্টিডট কিন্তু প্রোটামিন সালফেট। লিখে রাখতে পারো। হেপারিনের অ্যান্টিডট প্রোটামিন সালফেট। যদি কারো বডিতে হেপারিন বেড়ে যায় তখন এটার অ্যান্টিডট হিসেবে আমরা প্রোটামিন এটার অ্যাকশনটাকে রিভার্স করার জন্য আমরা প্রোটামিন সালফেট ব্যবহার করি। ঠিক আছে? এরপর আসলে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ওয়ারফারিন ব্যবহার করা হয়।
তো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ওয়ারফারিন ব্যবহার করা হয়, হ্যাঁ। আর ওয়ারফারিনের অ্যান্টিডোট কিন্তু ভাইটামিন কে, লিখে রাখতে পারো। হেপারিন বা LMWHS বা হেপারিন, এদের অ্যান্টিডোট হলো প্রোটামিন সালফেট। আর ওয়ারফারিনের অ্যান্টিডোট ডট হলো ভাইটামিন কে। কোশ্চেনে পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবার আসি হলো অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। গতকালকে আমরা বলেছিলাম যে প্লাটিলেট, যে এই যে রক্ত বাঁধার যে প্রক্রিয়া, এটা এই যে এই রক্ত বাঁধে যে মানে প্লাটিলেট তো অনুচক্রিকা, মানে জমাট একত্রিত হয়ে তো জমাটটা বাঁধে, তাই না? এই প্লাটিলেট বাঁধার যে এটা এটা এই প্লাটিলেট যে জমাট বাঁধে, এটাকে সে প্রিভেন্ট করে, অ্যান্টি প্লাটিলেট হিসেবে কাজ করে, লাইক কি অ্যাসপিরিন। এই স্লাইডটা গতকালকে অবশ্য দেখাইছি আমরা, যে অ্যান্টি প্লাটিলেট হিসেবে এই যে এগুলা, এই যে অ্যান্টি প্লাটিলেট, প্রিভেন্ট প্লাটিলেট অ্যাগ্রেশন অ্যান্ড প্রিভেন্ট ব্লাড ক্লটিং। এবার একটু হালকা একটা জিনিস আছে, হেপারিন আমরা কিভাবে কাজ করে। হেপারিন ব্লকস কনভার্সন অফ প্রোথ্রম্বিন, থ্রম্বিন ওই যে লাইক হেপারিন, সোডিয়াম, ডেলটিপারিন, এনোক্সাপারিন, ডাবিগাটর, এগুলো আর কি। আর ওয়ারফারিন বা কুমার্ডিন, এটা হলো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এরা কিভাবে কাজ করে? ব্লক প্রোথ্রম্বিন সিনথেসিস বা ইন্টারফেরিং উইথ ভাইটামিন কে সিনথেসিস। মানে হলো আমাদের ভাইটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, হ্যাঁ। আর এই ভাইটামিন কে কিন্তু আমাদের ইন্টেস্টাইনে অ্যাসিডিক মিডিয়াতে তৈরি হয়, ভাইটামিন কে, রিমেম্বার। আর এই একটা নিউবর্ন বেবি, সরি, একটা বেবি যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে ভাইটামিন কে থাকে না, কারণ তার ইন্টেস্টাইন স্টেরাইল থাকে, বুঝছো? তার ইন্টেস্টাইন স্টেরাইল থাকে, এই জন্য জন্মের পরে তোমার কোনো কারণে যদি এই নিউবর্ন বেবির যদি কোনো ব্লিডিং হওয়া শুরু করে, উইথাউট ভাইটামিন কে এর কারণে, যেহেতু ব্লিডিং স্টপ হয় না, বন্ধ হয় না, এই জন্য জন্মের পরে সাথে সাথে ভাইটামিন কে দেওয়া হয়। এটা এর আগেও মনে হয় বলছিলাম, এটা আমার K1 ম্যাটারনিটিতে দেওয়া হয় বাইরে। ভাইটামিন K1, রাইট। এটা ম্যাটারনিটিতে পড়বো, বাট এখানে বলে দিলাম রিলিভেন্ট এই জন্য। ঠিক আছে। আর আরেক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট আছে যেটা নিউ জেনারেশন, যেটা হলো জাবান, লাইক রিভাক্স জাবান, এপিক্স জাবান, এগুলো এই ধরনের ড্রাগগুলো মনে হয় তোমরা দেখে থাকছো, তাই না? হসপিটালে ব্যবহার করা হয় জাবান। এগুলাকে বলা হয় ফ্যাক্টর 10A ইনহিবিটরস। এই জাবান, এক্স এ মিনস জাবান, এই এক্স এ মানে এই যে দেখো 10 নাম্বার ফ্যাক্টর আছে, এই যে 10, এই 10 নাম্বার ফ্যাক্টরটা আমাদের এই ইয়ে করে, এক্স নাম্বার, এক্স মানে স্টুয়ার্ট ফ্যাক্টর হাবিজাবি, যে হোক, যে ফ্যাক্টরই হোক, এই 10 নাম্বার এই ব্লাড ক্লটিং এর যে 12টা ফ্যাক্টর আছে না, এই ফ্যাক্টর 10, এই 10টাকে প্রিভেন্ট করে হলো এই জাপান ড্রাগ। ভালো করে খেয়াল করো এটা না, এই যে রিভাক্স জাবান, এপিক্স জাবান, এরা হলো ফ্যাক্টর 10A, এক্স এ মিনস 10A ইনহিবিটরস। আমি কি বুঝতে পারছি? এগুলা, এগুলো তোমরা হসপিটালে প্রায় ব্যবহার করে থাকো। এরাও অ্যান্টিকোয়াগুলেন্ট, এরা নিউ জেনারেশন, নতুন নতুন জেনারেশন আর কি। জাবান, জাবান মিন্স অ্যান্টিকোয়াগুলেন্ট, মাথায় রাখবে। এক্সে দেখবা কোথাও ভাইয়া এক্স, ওরাল ফর্মে দেয়। হ্যাঁ ওরাল ফর্মে দেয়, রাইট। এক্সে মিন্স এবং ফ্যাক্টর ওই 10A যে ইনহিবিটরস। এটা ক্রনিক খুবই, এফ যাদের থাকে, মানে বুঝি নাই। এফ, যাদের ক্রনিক এফ থাকে, মানে এফ আছে, হ্যাঁ আর এট্রিয়াল ফিব্রিলেশন চলতেছে, জি, পেশেন্ট দেওয়া হয়। হ্যাঁ। আর আরেকটা ইয়ে আছে, যে তোমার লং টাইম বা ডোজ মেনটেন করার জন্য হেপারিন কিন্তু সাময়িক ব্যবহার করা হয়। এই যে হেপারিন, হেপারিন কিন্তু সাময়িক ব্যবহার করা হয়, হ্যাঁ। হয়তোবা অল্প কয়েকদিন, 1 সপ্তাহ অথবা 8 দিন 10 দিন এরকম। বাট লং টাইমের জন্য ওয়ারফারিন দেওয়া হয়। এটা কেন দেওয়া হয় এটা আমরা পরে কারণ বলে ফেলবো। টেনশনের কোনো কারণ নেই। আবার বলবো। এবার আসলো অ্যান্টি প্লাটিলেট ড্রাগ।
তো বলছি যে অ্যান্টিপ্লাটেলেট কিভাবে কাজ করে, লাইক অ্যাসপিরিন, এই যেটা আমরা 75 mg খাই, এটা হলো অ্যাসপিরিন। তারপরে ডাইপারিডামোল, প্রাসুজুরেল, প্রাসুজুরেল, এটা জানি না, ট্রেড নেম খুবই কমন এটার। তারপর টিক্লোডিপিন, টিকাগ্রেলর, অ্যাবেক্সিমাব, এই এমএবি ড্রাগ, এটা সম্পর্কে একটু বলার আছে। তারপরে ক্লোপিড্রোজেল, ক্লোপিড, বাংলাদেশে এটা খুবই প্রচলিত একটা নাম, ক্লোপিড। এটা কি ভাই ব্লাড ক্লোপিট? ক্লোপিড কত এমজি জানি না আমি, তবে এটা খুবই পরিচিত একটা ড্রাগ, অনেকেই চলে বাংলাদেশে। 75। 75 না, এটাও হইতে পারে। এগুলা সবই অ্যান্টিপ্লাটিলেট। প্রাসুগ্যাল হ্যাঁ, প্রাসুগ্যাল ক্লোপিড একই গ্রুপের। হ্যাঁ, এটাই তো ওকে, বললাম অ্যান্টিপ্লাটিলেট। কম্পোলাইসিসের জন্য দেওয়া হয়। এই যে অ্যান্টিপ্লাটিলেট। ভাইয়া তারপরে ইকোস্প্রিন, ইকোস্প্রিন মানি অ্যাসপিরিন। অ্যাসপিরিন ভাইয়া। এই যে ইকোস্প্রিন মানি অ্যাসপিরিন, কখনো ট্রেড নেম পুরা লাভ হবে না, মাথায় রেখো, জেনেরিক নেম ছাড়া। তবে ডাইপাইরিডামোল, প্রাসুগ্রেল, টিক্লোডিপিন, এগুলো সবগুলো নাম পড়ে ফেলবা, এটা কাজে দিবে। তবে এই জায়গাটা সম্পর্কে একটু বলা আছে, এমএবি ড্রাগ, অ্যাবিসিক্সিমাব, এটা সম্পর্কে একটু বলার আছে। সেটা হলো কেন এই ড্রাগটা দেওয়া হয়। এটা কিন্তু, এটা অরিজিনালি এই অ্যাবিসিক্সিমাব, এটা কিন্তু হল অরিজিনালি কিন্তু অ্যান্টিপ্লাটিলেট না অরিজিনালি, কিন্তু এরা অ্যান্টিপ্লাটিলেটের মতো আচরণ করে। কেন করে সেটা আমরা এখানে দেখব। এই এমএবি, এটাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডিজ অর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা টিএনএফ ইনহিবিটরস। এই ড্রাগগুলা এই ড্রাগগুলা মানে এটা অরিজিনালি এটা অ্যান্টিপ্লাটিলেট শুধু হিসেবে কাজ করে, এটা কিন্তু অনেকগুলা কাজ করে। এই এমএবি ড্রাগ, যেসব ড্রাগের পরে তোমাদের বইতে দেখো, যেসব ড্রাগের পর মানে লাস্টে দিয়ে, বিশেষ করে লাস্টে দিয়ে এমএবি, আই রিপিট এমএবি, এই শব্দটা থাকে, তারা হলো মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এটা আমরা ক্যান্সারে পড়বো, তারপরে তোমার কি বলে অটো ইমিউন ডিজিজ প্রসেসটা বন্ধ করার জন্য ওই জায়গায় ওই জায়গায় মেইন পড়ানো হয় ওইখানে, ঠিক আছে? টপিকটা মূলত ওইখানে, বাট এখানে এটা পড়তে হবে এবং এটা জানতে হবে। এটা একক কোনো কাজ, এটা অনেকগুলা কাজ করে বডিতে, এই জন্য এটা পড়ানো হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে ক্যান্সার, তারপরে তোমার অটো ইমিউন ডিজিজ পড়ানোর সময় এটা ব্যাপকভাবে কাজ পড়তে হয়। এবং এটা ওইখানেও বলবো, আজকে একটু বলি, অ্যাটলিস্ট 10% মনে থাকলেও চলবে। মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এটা আমরা কিভাবে খুঁজে পাবো ড্রাগের ভিতরে, দেখবা লাস্টে এমএবি, লাইক এখানে আছে অ্যাবিসিক্সিমাব, এমএবি ড্রাগ। মনে রাখবা এভরি এমএবি ড্রাগই হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। এই যেটা যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি ড্রাগ, সেটাই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস, একই জিনিস, টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই ড্রাগগুলা কি করে, এই ড্রাগগুলা কি হলো মূলত আমাদের বেশ কয়েকটা কাজ করে। একটা হলো যে তোমার এরা এট এ টাইম ইমিউনো সাপ্রেশন করে, আই রিপিট, এরা ইমিউনিটিকে ডাউন করে ফেলে, এটা অর্গান রিজেকশন যাতে না করে। এটা এটা ওই চ্যাপ্টারে পড়লে আর ভালো বুঝতে পারবা। জাস্ট একটু বলি, শুনো হালকা করে। এরা ইমিউনো সাপ্রেশন হিসেবে কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে এবং অ্যান্টি প্লাটিলেট এফেক্ট থাকে। এই ড্রাগগুলোর অ্যান্টি প্লাটিলেট এফেক্ট থাকে। এই অ্যান্টি প্লাটিলেট এফেক্ট থাকার কারণে মূলত এই তোমার অ্যান্টি প্লাটিলেট ড্রাগ হিসেবে এখানে ব্যবহৃত হয়। এই জন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি এমএবি ড্রাগ দেওয়া হয়, তাহলে খুব বেশি অবাক হয়েও না। আমি কি বুঝতে পারছি? এই ড্রাগগুলা এককভাবে কোনো কাজ করে না, এগুলা অনেকগুলা কাজ করে। এক নাম্বার হলো সবার আগে এরা ইমিউনিটিকে সাপ্রেসড করে দেয়, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, এবং আরেকটা কাজ করে হলো, এই আরেকটা কাজ হলো এরা অ্যান্টি প্লাটিলেট এফেক্ট থাকে, এই ড্রাগগুলার অ্যান্টি প্লাটিলেট এফেক্ট থাকে, ঠিক আছে? তাহলে এটা কোন কোন কাজে ব্যবহৃত হয়? পোস্ট ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, মানে ধরো পোস্ট ট্রান্সপ্ল্যান্ট, ধরো কারো কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এখন যখন কোনো ব্যক্তির শরীরে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, তখন এই যে বাইরে থেকে একটা অর্গান এসে আমাদের শরীরে নতুনভাবে অ্যাড হইলো, বডি কি করে, বডির নর্মাল ফেনোমেনা হলো এটাকে ফরেন বডি হিসেবে কাউন্ট করে, এটাকে ইনফেকশন ঘটায় ওই ট্রান্সপ্ল্যান্টেড কিডনিটাকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু এটা যদি করেই দেয়, তাহলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে লাভ হইলো কি? এই ধরনের সিচুয়েশন গুলাকে অ্যাভয়েড করার জন্য ওই ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট,
তারপরে এখানে আরো ডিজিজ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাবিজাবি অনেকগুলো ডিজিজ আছে। এগুলাতে তোমার এই এমএবি বা মনোক্লোনাল অ্যান্টিবডিজ বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর একই জিনিস, একই ড্রাগ, এদের নাম আলাদা, এগুলো সিনোনিমস আর কি। হ্যাঁ, এদেরকে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এরা তখন ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ হিসেবে কাজ করে। ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ হিসেবে কাজ করে। আমি কি যেতে পারছি তোমাদের এটার সম্পর্কে? জি ভাইয়া। জি ভাই, বুঝছি। অনেকগুলো কারণ আছে, আমি এখন সবগুলো বললে আজকে ক্লাসই শেষ হয়ে যাবে। এটা শেষ করা যাবে না। এটা আরো ডিটেলস পড়বো আমরা ইয়েতে, ওই কি বলে ট্রান্সপ্ল্যান্ট এবং অটোইমিউন ডিজিজ, ওইখানে আরো লেংথ বড় বাড়ায় বেশি বলবো। এখন আর এই পর্যন্ত বলতে চাই। তার বিষয় হলো যে তোমার তাহলে এটা কোন কোন কাজে ব্যবহৃত হয়? পোস্ট ট্রান্সপ্ল্যান্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা এখানে আবার ব্যবহার, এখানে কাজ করে হলো অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে। ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, সবই ইন্টেস্টাইনের প্রবলেম, অটোইমিউন প্রবলেম এগুলা। ব্রেস্ট ক্যান্সার, তারপরে সোরিয়াসিস, অ্যাজমা, রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস, এই এই প্রবলেম। তো করোনাতেও ব্যবহার করা হয় ইমিউনো সাপ্রেশন হিসেবে, এই সাপ্রেসিভ ড্রাগ হিসেবে। জাপানে প্রচুর ব্যবহার হয়েছে এই ড্রাগটা। এইসব কারণে তোমার এই ড্রাগটা ব্যবহৃত হয়। এটা শুধুমাত্র আমাদের ইমিউনিটি সাপ্রেসড করে দেয় তা কিন্তু না, এটা আমাদের অ্যান্টি প্লাটেলেট এফেক্ট দেয়। এই কারণে মূলত এখানে মেইনলি এই কারণে এখানে ব্যবহৃত হইতেছে। তারপরে ফাইনালি আমাদের স্টুল সফটনার্স ব্যবহার করা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য, যাতে ভালসালভা ম্যানিউভার, ফর ভালসালভা ম্যানিউভার। ঠিক আছে? আর এই যে দেখো মনোক্লোনাল অ্যান্টিবডি, এই যে দেখো সকল এমএবি এমএবি এমএবি, দুই একটা ব্যতিক্রম নাম আছে, এই যে ইন্ট্রাসেপ্ট, এমএবি যেগুলার এমএবি আছে সবগুলাই হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। দেখো এই অ্যাডালিমুমাব, এটা সোরিয়াসিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো সবগুলা পাবা, এগুলো সব পাবা। ঠিক আছে? একটাই ব্যতিক্রম, সেটা হলো ইন্টারসেপ্ট, এটাও মনোক্লোনাল অ্যান্টিবডি ড্রাগ। ঠিক আছে? এই যে যেটা বলছিলাম, এই যে এখানে আছে দেখো, মনোক্লোনাল অ্যান্টিবডি অর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কোন কোন কিভাবে ব্যবহার হয়? ইনফ্লামেটরি মডুলেটরস, আই মিন ইনফ্লামেশন সে প্রিভেন্ট করে। তারপর ইমিউনোসাপ্রেসিভ, একই বললাম। অ্যান্টি ইনফ্লামেটরি, মানে সেই ইনফ্লামেশনকে বাড়তে দেয় না, বা ইনফ্লামেশন যাতে না হয় বডি। আচ্ছা তোমরা যেহেতু হালকা আরেকটু বলি, যে তোমরা অনেক সময় নাম শুনছো, মানে আমার স্কিন সেনসিটিভ এরকম বলে অনেকে মেয়েরা, তাই না? এর মানে হলো বডি খুব দ্রুতই বাহিরের জিনিসটাকে রেসপন্স করে। এই এখন যেটা বললাম আর কি, ধরো একটা ট্রান্সপ্ল্যান্ট হলো, কিডনি ট্রান্সপ্ল্যান্ট অথবা লিভার ট্রান্সপ্ল্যান্ট হলো, বডি কি করলো, এই যে বাইরে থেকে আরেকজনের দেহ থেকে যে একটা অর্গান এনে লাগাইলো, সে মনে করলো যে এটা ফরেন বডি, আর বডির ভিতরে আরেকটা কিছু আসলে বডির ধর্মই হলো সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া। কেন ডিস্ট্রয় করে দিবে? সে বডির হার্মফুল অবজেক্ট হিসেবে কাউন্ট করে। এটা আমাদের বডির ন্যাচারাল ফেনোমেনা, প্রাকৃতিকভাবে এই বডি এরকম। আর্টিফিশিয়াল কিছু ঢুকলে তখন বডি, এই যে দেখো পিম্পলস হইলে আশেপাশের জায়গা সব লাল করে ফেলে, যেই সাইডটা হয়। তারপরে তোমার এটা কি বলে পাকায় বের, কি বলে ওই যে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। ঠিক একই রকম ভাবে আমাদের বডিতে যদি কোনো ট্রান্সপ্ল্যান্ট হয়, তারপরে কোনো অর্গান ইমপ্লান্টেশন হয়, লাইক এই যে হার্ট, কি বলে সিএবিজি করে, তারপরে তোমার কি বলে বিভিন্ন প্রস্থেসিস ইমপ্লান্টেশন হয়, এগুলা দিলে বডি এই অর্গানগুলাকে বা এই আর্টিফিশিয়াল লিম্বগুলাকে বডি ফরেন বডি হিসেবে কাউন্ট করে ওই অর্গানটাকে ডিস্ট্রয় করে দেয়। কিভাবে? কিসের মাধ্যমে? ইনফ্লামেশন তৈরি করে ওই অর্গানটাকে বাদ করে দেয়। কিন্তু তাহলে আমাদের ওই এই ধরনের অপারেশনের তো কোনো মানে হয় না। যদি অপারেশন করার পরে বডি যদি বাদই করে দেয়, তাতে কোনো লাভ হয় না। এটাকে প্রিভেন্ট করার জন্য তখন এই এমএবি ড্রাগ, আই মিন মনোক্লোনাল অ্যান্টিবডি ড্রাগ প্রেসক্রাইব করা হয়, যাতে বডির ইমিউনিটি ডাউন থাকে। এবং এই যে বডির ভিতরে একটা ট্রান্সপ্ল্যান্ট হইলো, এই ট্রান্সপ্ল্যান্ট হইলো বডি যাতে এটা মানে মানে বডির সাথে ইমিউনিটির সাথে প্রতারণা করা হয়, সোজা কথা। তাকে বুঝতে দেওয়া হয় না যে এত বড় একটা কিছু ঘটে গেছে শরীরের সাথে, তখন ওই অর্গানটা রিজেক্ট হয় না। ঠিক আছে? আর এই ধরনের ড্রাগ যারা খায় তাদের কিন্তু ইনফেকশন রিস্ক খুবই হাই থাকে, কারণ বডির ইমিউনিটি ডাউন থাকে। কিন্তু এর মানে কি, সহজেই তার জ্বর, সে যদি ইনফেক্টেড হয়ও সে বুঝতে পারে না, তার গায়ে জ্বর আসে না। জ্বর এগুলো আমরা আরো বলবো, যাই হোক, আর না বলি, বেশি পেঁচাই ফেলতেছি। আরো ডিটেলস অনেক বলার আছে এটা সম্পর্কে। আর এমএবি ড্রাগ যারা খায়, এই খুবই ইম্পর্টেন্ট এই ইনফরমেশন গুলা। সবই কোশ্চেনে আনলিমিটেড টাইম পাবা, বলার অপেক্ষা রাখে না। এমএবি অর টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস,
এই ড্রাগগুলা মানে হলো পেশেন্ট হাই রিস্ক ফর অফ ইনফেকশন। এই কথাগুলো যে বুঝতেছো আমি কি বলতেছি? সবাই নাকি আমি খালি বলতেছি? বুঝতেছো আমি কি জি বলতেছি? ভাইয়া বুঝতেছি। এই ড্রাগগুলা দেওয়ার ফলে পেশেন্টের শরীর ইমিউন সাপ্রেসড হয়ে যায়। মানে তুমি তোমার বডির যে ইমিউনিটি পাওয়ার এটা ডাউন করে ফেলে। এটা উপকারের জন্য ডাউন করা হয়, ইচ্ছাকৃতভাবে ডাউন করা হয় মেডিসিন দিয়ে, টু প্রিভেন্ট দ্য অর্গান রিজেকশন, টু হেল্প দ্য পেশেন্ট। এর কথা হলো বৃহত্তর উপকারের জন্য বডির ইমিউনিটিকে ডাউন করা হয়। কিন্তু এখন এই পেশেন্টের সামনে মুখের উপরে যদি হাঁচি মারে, কাশি মারে, সে অবশ্যই আক্রান্ত হবে। কিন্তু সে এক্সটার্নাল কোনো সাইন প্রকাশ করবে না। কারণ কি? তার ইমিউনিটিকে মেডিসিনের মধ্যে ডাউন করে রাখা হয়েছে এই জন্য। আর এইসব কারণে এমএবি ড্রাগ বা টি1 নেক্রোসিস ফ্যাক্টর ড্রাগ, এই ড্রাগগুলা মানেই হলো হাই রিস্ক অফ ইনফেকশন পেশেন্টের। আর এই জন্য এই ধরনের ড্রাগ যারা খায়, এই এমএবি ড্রাগ যারা পাবে, তারা কোনো লাইভ ভ্যাকসিন পাবে না, দিতে পারবে না, কন্ট্রাইন্ডিকেটেড। এমএবি ড্রাগ যারা খাবে তাদেরকে কখনো লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না, এবং পেশেন্টকে ইয়ারলি টিবি টেস্ট করতে হবে। এটাকে পিপিডি টেস্টও বলা হয়, বা টিউবারকুলিন স্কিন টেস্টও বলা হয়। পেশেন্ট শুড আন্ডারগো টিউবারকুলিন স্কিন টেস্ট। অবশ্যই পেশেন্টকে টিবি টেস্ট করতে হবে এবং শুড হ্যাভ অ্যানুয়াল পিপিডি হোয়াইল অন দিস ড্রাগ। এই ড্রাগ দেওয়ার আগে পেশেন্টের টিবি টেস্ট করতে হয় এবং ইয়ারলিও টিবি টেস্ট করতে হয়, এবং কোনো লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। আচ্ছা, কেন লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না জানো? বলতে পারো? ভ্যাকসিনটা আসলে কি? লাইভ ভ্যাকসিন বলতে আসলে কি বোঝায়? বুঝো? অবশ্যই শুনছো তোমরা, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, এ তো শুনছোই। জানো লাইভ ভ্যাকসিন মানে কি? জানো না? ধরে নিলাম জানো না, বলে দিই তাহলে। লাইভ একটা ভ্যাকসিনটা, রোগের এগেনস্টে যে দেওয়া হয়, হ্যাঁ, অ্যান্টিবডি হিসেবে কাজ করে। ওইটা দিয়ে কি করবে? তারা এমনিই সাপ্রেশনে আছে। রাইট। লাইভ লাইভ ভ্যাকসিন হলো এখানে কিছু অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, যাদের লাইভ মানে তারা জীবন্ত মাইক্রো অর্গানিজম বডির ভিতরে পুশ করে দেওয়া হয়। এই অর্গানিজম গুলা বডিতে ঢুকে এরা মাল্টিপ্লাই করে ফেলে, আই মিন এদের বংশবিস্তার করে, এবং ওইটার বিপরীতে যে ডিজিজ গুলা হয় ওদেরকে প্রতিরোধ করে এই এই লাইভ ভ্যাকসিন গুলা। এখন কথা হলো, আমাদের বডি যদি উইক থাকে, আমাদের বডির ইমিউনিটি যদি ডাউন থাকে, এই মাইক্রো অর্গানিজম গুলা বডির ভিতরে গিয়ে বডিকে আবার মানে আরো বেশি খারাপ করে দেবে। এই জন্য বডি লাইভ ভ্যাকসিন গুলা দিতে হয় না। আরো কিছু কন্ডিশন আছে, লাইভ ভ্যাকসিন দিতে হয় না। বিশেষ করে তোমার প্রেগনেন্ট মহিলাদেরকে লাইভ ভ্যাকসিন দেওয়া যায় না। তো অবশ্যই এমএবি ড্রাগ মানে হলো হাই রিস্ক অফ ইনফেকশন, এবং এই ড্রাগগুলো যারা পাবে তাদেরকে লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না, তাদের টিবি টেস্ট করতে হবে এবং ইয়ারলিও টিবি টেস্ট করতে হবে। এবার আসি হলো ডুয়াল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি। এটা মনে হয় হসপিটালে ব্যাপক ব্যবহার করা হয়, তাই না? অ্যাসপিরিন এবং ক্লোপিড্রোজেল লোডিং ডোজ হিসেবে। এবারে সবসময় হ্যাঁ, অ্যাসপিরিন এবং ক্লোপিড্রোজেল। রুনা বলো তো, লোডিং ডোজ কিভাবে তৈরি হয়? পারবা নাকি রুনা? তোমরা জানো? বলো তো। যে অ্যাসপিরিন তো 75 mg চারটা, হুম, 325। হুম, ক্লোপিডোল সেম 325 mg চারটা একসাথে। এটরভাস্টিন একটা, আর ইয়ে পেন্টোপ্রাজল এনপিএস। রাইট। এটা আমাকে ইউনাইটেডে জিজ্ঞাসা করছিল, আমি তখন ইন্টার্নি করতে, আমরা ইন্টার্নি করেই তো ইউনাইটেড চাকরি হয়েছিল। আমাকে জিজ্ঞাসা করছিল, প্রথম প্রশ্ন ছিল। নার্সিং এর প্রথম ইন্টারভিউতে যে কোয়েশ্চেন গুলা করতো আগে, মানে খুব এটা হার্ড লাগতো। আর মনে হয় এখন তো মনে হয় পান্তা ভাত এগুলো। সেইটাই। তো ইভেন ভাইয়া আমার প্লাভিক্স। কাছে মনে হয় বাংলাদেশের হুম, নার্সিং এর ইন্টারভিউ নেওয়ার মতো অনেক জানে, অনেক কিছু জানে না, মানে যারা সেইটাই। এনক্লেক্সের বাইরে। শুনো, এনক্লিক্স পড়তে আসছো দেখেই জানতেছো, অতএব যারা জানে না তাদেরকেও আবার আন্ডারস্টিমেট করা যাবে না। বুঝছো? জি ভাই। এখন এনক্লেক্স পড়তেছো, তোমাদের টিচারকে যা তোমরা যদি কোশ্চেন করো তারা আটকে যাবে, কিছু করার নাই, এটাই বাস্তবতা।
কিন্তু আন্ডারএস্টিমেট করা যাবে না। বুঝছো? হুম। যারা তোমাদের প্রিন্সিপাল ছিল তাদেরকে তুমি কোশ্চেন করে তারা আটকায় যাবে এখন। কন্ডিশন এমন অবস্থায় গেছে। যাই হোক, তবে আমার মনে হয় যারা হিংসাত্মকভাবে না দেখুক, যারা জানে না, তারা মেনে নিক যে যারা পড়ছে তারা অনেক কষ্ট করছে। হ্যাঁ, আমাদের তারা প্রিন্সিপাল তো মানবে না কখনো। ভাইয়া, আমাদের প্রিন্সিপাল তো দেখতেই পারে না যে আপু এনক্লেস পাস করছে। এটা হলো হিংসা। এগুলো হলো মানে হিংসায় পেট পুইচা যাইতেছে এরকম আরকি। তবে ভাইয়া রিয়েলিটি হলো আপনি যতই জানেন না কেন, হুম। মানে আপনার সার্টিফিকেট যদি না থাকে, এক্সাম যদি পাস না করেন, তখন আপনার ভ্যালু থাকে না। হ্যাঁ, 100% ওইটা তো আছেই। ওইটা আলাদা। ওইটার হিসাব আলাদা। তো এবার আসলে প্লাভিক্স। প্লাভিক্সের জেনেরিক জানি কি? প্লাভিক্সের কোনটা ছিল জেনেরিক? ভুলেই তো গেলাম। প্রফিট মনে হয় না। আ জানি না প্লাভিক্স কোনটা ছিল। যাই হোক, এই অ্যান্টিপ্লাটিলেটই হবে। ক্লোপিড্রোজেল হইতে পারে, ক্লোপিড্রোজেল মেবি। এদের একটা কমন ক্লোপিড, একটা এই যে প্রবলেম হলো হ্যাঁ, ক্লাবিক্স হলো ক্লোপিড ভাইয়া। ক্লোপিড না? ভাই হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ক্লোপিড্রাজল বললাম আপনি ও। তো এদের একটা হারানোর কমন কথা কোনোদিনও বুঝি না। তো এই প্লাভিক্সের একটা সাইড এফেক্ট গুলো হলো হার্টবার্ন, নাউসিয়া, হেডেক, ইজি ব্রুজিং তো হবে, এটা জানোই তো, আমরা তো অলরেডি জানি যে যেহেতু এটা ব্লাড থিনার বা হিসেবে কাজ করে, এদের ব্লিডিং হবে, এটা খুবই স্বাভাবিক। একাইমোসিসের জায়গায় জায়গায় ব্লিডিং হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আসলে সার্জিক্যাল ইন্টারভেনশন সম্পর্কে আমরা একটু দেখি। সার্জিক্যাল ইন্টারভেনশন 1 মিনিট আছে। 1 মিনিট আছে, তাহলে চলো আমরা একটা ব্রেক নিই। 1 মিনিট থাকলে একটু ব্রেক নেই, তারপর সার্জিক্যাল ইন্টারভেনশন পরে আমরা আজকে হ্যাঁ এটা 100% এমআই শেষ হবে এবং আমরা সিএবিজির মাঝখান পর্যন্ত চলে যাব। সিএবিজি শেষ হবে, এমআই এবং কমপ্লিট শেষ হবে, সিএবিজি শেষ হবে। চলো আমরা 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসি।